সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায় না, তারা আগে এমপি হিসেবে শপথ নিতে চায়, পরেরটা পরে। আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাদের দায়িত্বের ভিতরে পড়ে। হ্যাঁ না উত্তর আমি একবার দেব, হ্যাঁ, যে প্রশ্নগুলো রয়েছে সেই সেটাই। প্রশ্নগুলো আমি বুঝি না, রাইট। আর যারা স্বাক্ষর করছে তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। তো ভোট প্রথম যদি বলি সংবিধান সম্মত নয়, গণভোট আসলে মানুষের বোঝার মতো করে করা হয় নাই। গণভোট একটা বিতর্কিত একটা বিষয়। এই গণভোটটা আসলে কেন করতে হয়েছিল, বা আমি যদি এভাবে প্রশ্ন করি, জুলাই সনদে আবার বিএনপি জামায়াত ওরা স্বাক্ষর বা অন্যান্য দলগুলো কেন স্বাক্ষর করলো? কি আজকে যে করলো? না, আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে না? কে না, জুলাই সনদে তো সবাই স্বাক্ষর করেছেন। এনসিপি আজকে করতে যাচ্ছে, এটা এনসিপি আজকে করতে যাচ্ছে। না, পান্না ভাই তো অনেকগুলা কথা বলছে, ভালো বক্তা, ভালো আলোচক, নিজের ফেসবুক নাকি বলে ইউটিউব চ্যানেল চালায়। তাছাড়া উনি একজন বড় মাপের সাংবাদিক, আইনি বিষয় ভালো বোঝেন। আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না। তাইলে একটা বিষয় আসে কি, মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3জন লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটার দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লড়াই হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিছে। আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। তারপরে আর কখন, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করত। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজেই হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি। কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন নাই, বাট প্রধানমন্ত্রী, তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর, এবং জনাব তারেক রহমান সাহেবের আমি আবার একটু অভিবাদন জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানের সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, সেটা অন্য কথা। মানলাম না ইশতেহার যেটা ওনারা দিছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার। তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে। সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন। গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্নকক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট, পান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরো একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি হ্যাঁ না উত্তর আমি একবার দেব, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি বুঝি না, রাইট। আমি
তো কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না, ওনার মতো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু, সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, সে জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারে কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধৈর্য আনতেছি, এই সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে, এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই সংস্কার কমিটি নিয়ে দ্বিমত না। আজকে যদি দ্বিমত না হইতো, গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরো আগে আসতেন, আরো আগে আসলে হয়তো আরো সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এটাও পারতেন হয়তো বা, যা আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটায় পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না। নাম্বার 1, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিস। নাম্বার 2, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি? সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। আর যারা স্বাক্ষর করছে, তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয়, তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হাও হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন, তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে ক্যারিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। জি, ধন্যবাদ। আমি পান্না ভাইয়ের কাছে একটু আবার যেতে চাই। পান্না ভাই, যদি অর্থাৎ উচ্চ কক্ষে বিএনপির ইশতেহার অনুযায়ী গঠন করা হয়, নতুন করে রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যেহেতু নিম্নকক্ষে বিএনপি 2/3 ভোট পেয়েছে, সেখানে তাদের আইন পাশ করতেও তো তার আর কোনো জটিলতা নাই। দুইটা প্রশ্ন উত্তর যদি না, একটা আপনার শেষের প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, অবশ্যই তাদের কোনো সমস্যা না, তারা ব্রুট মেজরিটি পেয়েছে। যদিও ব্রুট মেজরিটি ইতিহাস বলে যে সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়, তারা এক না হয়ে ওঠার সুযোগ পায়। যাই হোক, এগুলো ভবিষ্যতেই বলবে যে বিএনপির ক্ষেত্রে আসলে কি হবে। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু করার নেই। হয়তো জামাত ইসলামী, এনসিপি যে 2-1 সদস্য বা স্বতন্ত্র বা অন্যান্য দলে যারা আছে, তারা একটু হইচই করতে পারবে, কিন্তু বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে। আর উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি বললেন যে জটিলতা, সেই তো পুরনো প্রশ্নটা বোধহয় ঘুরে ফিরে এলো, যে জটিলতা একটা সৃষ্টি হবে। আমি জটিলতা এই জন্য বলছি, আচ্ছা জটিলতা হওয়ার তো দরকার, ওখানেও তো তারা বেশিরভাগ আসন পাবে উচ্চকক্ষে। হ্যাঁ, বিএনপি ওখানেও তো উচ্চকক্ষ, যদি যদি একেবারে পিয়ার পদ্ধতিতেও হয়, তো সেই ক্ষেত্রে আইন পাশ করার ক্ষেত্রে তো তেমন কোনো জটিলতা তৈরি হবে বলে মনে হয় না আমার মতে। তো সেই ক্ষেত্রেও বা বিএনপি কেন রাজি হবে না? বলে রাজি হবে না এই কারণে তাদের রিপ্রেজেন্টেটিভ কম যাচ্ছে, যদি ভোটের হিসেবে হয়। ভোটের হিসাবে পিয়ার পদ্ধতি হলেও তো ওনাদের আসন বেশি থাকছে তো না, যদি বেশি থাকছে, আর পিয়ার আর জনগণের ভোটের রেশিওতে যদি হয়, তাহলে তাদের প্রতিনিধিত্ব কম যাবে উচ্চকক্ষে। এটাই সো এই কারণে তারা ওইটা চাচ্ছে। এই কারণে আচ্ছা, তারা যখন এই দাবিটি তোলে, খুব ভালোভাবেই তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করেই কথা বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা একেবারে বাদ হয়ে যাবে, তারা কিন্তু এই হিসাবটা মাথায় নিয়ে বলেনি। তারা আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসলে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কম নয়। এবং একটু দেখা গেছে 2008 পর্যন্ত
মানে পার্সেন্টেজে আওয়ামী লীগ সবসময় এগিয়ে ছিল, 35 থেকে 40%-এর মধ্যে দুই দলেরই, বাট বিএনপির চেয়ে আওয়ামী লীগ এগিয়ে অনেক ছিল। বেশি আসন পেয়েছে। যাই হোক, এই জন্য সংসদে মানে সংসদের নিম্নকক্ষে যদি হয়ে থাকে তার ভিত্তিতে বা আসনের ভিত্তিতে তারা এটা চাইছিল। দেখুন, আমার মনে হয় এ পর্যন্ত যাবে না, তার আগে অনেক ধরনের জটিলতা হবে। জটিলতা এখনই দেখা দিয়েছে। আমি জানি না যে কি হবে, কি হতে যাচ্ছে সকালে। আমরা তো সবসময় সংশয় প্রকাশ করি, সংশয় প্রকাশ করাটাই আমাদের কাজ, প্রশ্ন তৈরি করাটাই সাংবাদিকদের কাজ। আশাবাদী নয় কেন আপনারা, সংশয়বাদী কেন? না, এখন তো শোনা যাচ্ছে যে বিএনপি তো বলছে যে এটা তো সংবিধানে নেই, সাংবিধানিক সমস্যা পরিষদ বলে আবার কি আছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন। বিএনপি একাধিক সূত্র বলছে যে তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায়।